লখনৌর বাইজি বাড়িতে গেলে যেরকম করে টাকা ছেড়ে সেই বাইজি বাড়িতে গিয়ে টাকা ছোঁড়ার মতো যে টাকা পয়সা ছুটলে এক পলিটিক্যাল শ্রেণী সাবধান হন। প্রশ্নটা আজকে মমতা ব্যানার্জির অনেক উপরে যাচ্ছে, প্রশ্নটা যাচ্ছে তখন আমি পুলিশ 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 বলে মরা কান্না কাঁদবো। দেখো, এটা ব্যাখ্যা করার মতো বিদগ্ধতা বা বুদ্ধিশুদ্ধি আমার নেই। তবে আমি যেটুকু প্রথমত আমি আমি ক্ষমা প্রার্থনা করে বলে নিচ্ছি যে আমি সত্যিকারের দুদিন আগেও জানতাম না যে এরকম একটা ঘটনা বা ইভেন্ট কলকাতায় হতে চলেছে। তো আমি কলকাতার ওই ধরো কলকাতাতে মেরে কেটে যে 1 কোটি লোকজন থাকে, সেই 1 কোটি লোকজনের একজন সাধারণ মেম্বার আমি, যে তার জীবনের ছাত্র অবস্থায় অনেক কটা বছর কখনো গ্যালারিতে বসে খেলা দেখেছে, কখনো র্যাম্পার্টে বসে খেলা দেখেছে, কখনো ইডেন গার্ডেন্সে আমি দিনের পর দিন সেই খেলোয়াড়রা নামতো নেট প্র্যাকটিস থেকে শুরু করে সে 5 দিনে ইন্ডিয়ায় হারতে বসলেও সেই লাস্ট বল অব্দি খেলা দেখেছি। তো আমরা সেই ধরনের লোকজন যারা এর থেকে কার্ড ওর থেকে কার্ড, কখনো 20 টাকার টিকিট, কখনো 25 টাকার টিকিট, এইসব নিয়ে খেলা দেখেছি। আমার প্রথমত একেবারেই ধারণা ছিল না। এবার আমি কতগুলো ফান্ডামেন্টাল পয়েন্টস, এখন তোমরা যারা এর খুঁটি নাটি পলিটিক্যাল বিশ্লেষণ ঘটনাগুলো তোমরা দেখেছো, তোমরা জানো আমি কিছু জানি, অনেকটাই জানি না। প্রথম কথা আমার মনে হয় যে এই যে শুধু কলকাতা নয়, আমি এখানে কলকাতা ব্যাপারটা কি, কলকাতাটা হলো একটা পুঁজ রক্ত ভর্তি ফোঁড়া আমাদের মুখে ফেটেছে। সেই ফোঁড়াটা ফাটতে আমাদের মুখের ওপর পুঁজ রক্ত দুর্গন্ধযুক্ত পাস আমাদের মুখে ছিটকে এসে লেগেছে। সুতরাং আমাদের এই আপাত ভদ্র পরিশীলিত কিছু বোধ, সেটা আমাদের একটা অস্বস্তিতে রাখছে। থ্রু আউট ইন্ডিয়া এই যে 3-4 দিনের যে একটা থিয়েটার অফ দি অ্যাবসার্ড আর একটা অশ্লীল নাটক অফ ভিআইপি কালচার অ্যান্ড মানি অবসেনিটি হয়ে গেল, এর সঙ্গে অনেক জিনিসের সম্পর্ক আছে। আমরা কে কত বেশি টাকা ছড়াতে পারি তার এক্সপ্রেশন আছে, কার ইনফ্লুয়েন্স কত তার তার একটা অভিব্যক্তি আছে, কোন নেতা মন্ত্রীর আমরা কাছের লোক তার অভিব্যক্তি আছে। খালি একটা জিনিস এই 4-3.5 কি 4খানা ইভেন্টে, ওই ভান্তারায় গিয়ে বাঘের সঙ্গে হ্যান্ডশেক করা অবধি বা সাপকে চুমু খাওয়া অবধি, একটা জিনিসের সঙ্গে এই কোনো সম্পর্ক নেই, এবং সেই একটা জিনিসের নাম হলো স্পোর্টস। স্পোর্টস ঘটনাটার সঙ্গে এই 96 ঘন্টা ধরে ভারতের বুকের ওপর যেরকম কখনো চেঙ্গিস খান লুট করেছেন, কখনো বাংলাদেশের ওপর দিয়ে শাহরুখ খান লুট করেন, এই চেঙ্গিস খান শাহরুখ খানের লুটতরাজের মতো আমাদের এই দুর্ভাগা আর্জেন্টিনিয়ান ছেলেটি, যিনি বিশ্ববিখ্যাত, যিনি ভগবান দত্ত অনেক স্পোর্টিং স্কিলের মালিক, কিন্তু এই 96 ঘন্টা ধরে আমরা স্পোর্টসের, আমরা না প্রথমে শটা দেখতে পেয়েছি না লাস্টের রেসটা দেখতে পেয়েছি। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ স্পোর্টস। এবং ভারতবর্ষের বিদ্যে বুদ্ধি বিবেকের কাছে যে দেশ এখনো হামাগুড়ি মারছে, যে দেশের বোধহয় আজকে 60% মানুষের কাছে দৈনিক 20,000 টাকা রোজগার নেই, সেই দেশ আজকে স্টেডিয়াম ভর্তি করে করে, কেন আমরা শুধু কলকাতার পিছনে থাকবো? কলকাতায় হয়েছে, মুম্বাই, কলকাতাতে কি হয়েছে? কলকাতা গরিব জায়গা। কলকাতাতে তুমি 1 লাখ টাকা দিয়ে সেলফি হ্যান্ডশেক করেছো, 9 লাখ টাকা দিয়ে করেছো। তুমি কত গরিব তুমি চিন্তা করো, তোমার কি দুরবস্থা চিন্তা করো। দিল্লিতে সেই সেলফি হয়েছে 1 কোটি টাকায়, মুম্বাইতে সেই সেলফি হয়েছে 2 কোটি টাকায়। এবং তারা আমার তোমার মতো একেবারে অর্থকষ্টে জর্জরিত, মানে বুভুক্ষু কিছু মানুষকে কলকাতায় এসে দয়া করে, তোমরা এই যে মন্ত্রীদের গালাগাল করছো, তুমি চিন্তা করো তারা কত সংবেদনশীল। তারা যদি 1 কোটি টাকায় হ্যান্ডশেক করো তো তুমি পারতে? পারতে না।
তাহলে এই যে ঘটনাটা ঘটে গেল আমাদের ওপর দিয়ে, এইরকম একটা নিগেশন অফ স্পোর্টস অ্যান্ড স্পোর্টিং ভ্যালু আমরা জীবিত কালে দেখিনি। আমি চোখে গ্যারি সোবার্সের খেলা দেখেছি, আমি ইংল্যান্ডে গ্যারি লিনেকারের খেলা দেখেছি, আমি ইংল্যান্ডের মাঠে ম্যারাডোনার খেলা দেখেছি, আমরা সবাই দেখেছি, অনেকে দেখেছে। খেলা খেলা খেলা, স্পোর্টস, ফ্যানেরা আসবে, একটা খেলা দেখবে। এই মানুষটাকে তুমি 4 দিন ধরে নিয়ে এলে, এবং এই মানুষটা নিয়ে এসে কি ইন্ডিয়ান জুনিয়র টিম, আমাদের উইমেন্স ফুটবল টিম, এই এই বোধহয় ফার্স্ট টাইম মেয়েরা ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতলো। এই ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতলো, ফুটবলে তারা কন্টিনেন্টাল ক্লাবে কোয়ালিফাই করলো। এই যে টাকা পয়সার একটা, সেই সেই যাকে বলে, কি আর বলবো, সেই লখনৌর বাইজি বাড়িতে গেলে যেরকম করে টাকা ছেড়ে, সেই বাইজি বাড়িতে গিয়ে টাকা ছোঁড়ার মতো যে টাকা পয়সা ছুটলে একটা 10টা ছেলে 10টা মেয়ে একটা ফুটবল টিমকে এনে 15 মিনিট 20 মিনিট মেসি তাদের সঙ্গে বা আর্জেন্টিনিয়ান গ্রুপ যারা এসেছিল তাদের সঙ্গে একটা ফুটবল নিয়ে কথা বলতো। চক্ষু লজ্জা বশত মুম্বাই না কোথায় সেই লাস্ট মোমেন্টে, আমি জানি না, কিছু হয়তো রাস্তার লোককে ইন্ডিয়ান জার্সি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, কোত্থেকে গালিগালাজ খাচ্ছিল, ওই জন্য সুনীল ছেত্রীকে জোগাড় করে আনলো। মানে এই রকম একটা অশ্লীল, এই রকম একটা নৃশংস, এই রকম একটা অসংবেদনশীল ইভেন্ট ভারতবর্ষের বুকে যে হতে পারে, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি বলবো যে আমরা একেবারে ওই যে বলে না, আমরা কোথায় থার্ড লার্জেস্ট, ফোর্থ লার্জেস্ট ইকোনমি হতে চলছি। এই যে কথায় একটা আছে যে দুদিনের বড় লোকরা নিজেদের যে একটা ক্রুড ভাবে এক সময় যেরকম কলকাতায় শুনেছিলাম জমিদাররা পায়রার পিছনে শয়ে শয়ে টাকা বেঁধে দিত না ওড়াতো, এটা হচ্ছে ওই জমিদারদের পায়রা ওড়ানোর মতো একটা। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ স্পোর্টস। এই যে আমরা অরূপ বিশ্বাস, এটা এরা এরা যা দুষ্কর্ম করার করেছে, মানুষের সামনে দাঁড়িয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া তারা সেই রিয়াকশনটা বুঝতেও পেরেছে। কার কথা মনে রাখবে জানো তো? তোমার এই মাধ্যম দিয়ে বলো যে যখন আমরা ফুটবলের রাজপুত্রকে, ফুটবলের একেবারে দেব শিশুকে আমরা সেলিব্রেট করছি, 250 কোটি টাকা 300 কোটি টাকা এই যে টার্ন ওভার হবে, সাদা টাকা কালো হবে, কালো টাকা সাদা হবে, এই স্পোর্টস ম্যানেজমেন্টের কোনো সামনে খেলোয়াড় আছেন, পিছনে খেলোয়াড় আছেন, কেউ ফুটবল খেলতেন, কেউ লুডো খেলতেন, কেউ ক্রিকেট খেলতেন, কেউ ক্যারাম খেলতেন, সবাই মিলে যে এই প্ল্যানটা করেছেন, আপনারা একটা গোষ্ঠীর কথা ভেবে দেখেননি। কার কথা ভেবে দেখেননি জানেন? এই বছর 300 থেকে 400 ইন্ডিয়ান আইএসএল ফুটবল লিগ খেলে, সেই ফুটবলাররা তাদের খাওয়া দাওয়া, তাদের ভাত রুটি জোগাড় করা আজকে সমস্যা হয়ে পড়ছে। যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে প্রতিটা রাজ্যের স্পোর্টস মিনিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, যারা আজকে ওই কি না সেলিব্রিটি স্টেটাস নেবেন বলে আপনাদের পিছনে ওই লালা ঝরতে ঝরতে ছুটে বেড়াচ্ছেন, আজকে এই সারা দেশ, যার $4 ট্রিলিয়ন ইকোনমি, এই $4 ট্রিলিয়ন ইকোনমি দেশ 30 কোটি টাকা দিতে পারেনি আইএসএল কে সাপোর্ট করতে। 30 কোটি টাকা দিতে পারেনি আমাদের ফুটবল লিগকে সাপোর্ট করতে। আফগানিস্তানে ন্যাশনাল লিগ হয়, নর্থ কোরিয়ায় ন্যাশনাল লিগ হয়, যে বাংলাদেশের সঙ্গে কান মোলামুলি করছেন সেই বাংলাদেশের ন্যাশনাল লিগ হয়, মালদ্বীপের ন্যাশনাল লিগ হয়। আর আমাদের এই ভারতবর্ষ যে সেলিব্রিটি কালচারের সঙ্গে গা ঘষবে বলে, মেসির সঙ্গে হ্যান্ডশেক করবে বলে 1 কোটি টাকা দিতে পারে, ওই 30টা হ্যান্ডশেকের পয়সা আপনি দিলে এই বছর 300 ইন্ডিয়ান ফুটবলারদের সংসার চলতো। এবং নির্লজ্জের মতো আমরা একমাত্র দেশ যারা জাহির করে পৃথিবীর সামনে বলতে পারি যে এই বছর ইন্ডিয়ান সকার লিগ হবে না। কলকাতার ফুটবল লিগটাকে কোথায় নিয়ে গেছেন? ওই বাংলা বন্ধের দিন যেরকম গলিতে লোকে রবার বল পেটাপেটি করে, ওই স্ট্যান্ডার্ডে নিয়ে গেছেন।
ওই যে মেসির মাঠে ভিড় বললেন না, আমি ভিড়ের মধ্যে তোমাদের না কার চ্যানেলে যে ভিডিওগুলো দেখেছিলাম, ওই প্রত্যেকটা পরিবার ওই মাঠে দাঁড়িয়েছিল যারা বাংলা ফুটবলের মুখাগ্নি করেছে, আর পরের দিকে কয়েকজন পালিয়ে যাচ্ছিল যারা বাংলা ফুটবলের নিয়ম ভঙ্গ করেছে। 20 টাকা, তুমি যদি ওই রকম একটা মানে কাণ্ড জ্ঞানহীন, তুমি কিসের ওপর ব্যাংক করেছো? সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে, আর যাদের পয়সা ঝরাবার ক্ষমতা আছে, তিনি চিত্রতারকা হন, সাংবাদিক হন, যাই হন, সবাই একটা ওই কোভিডের ইনফেকশন হওয়ার মতো একটা ভাইরাল তাদের মধ্যে লোভ লালসা আছে, যে আমি সেলিব্রিটির পাশে গিয়ে দাঁড়াবো। সাধারণ মানুষের মধ্যে যে এই উন্মাদনার কোনো এক্সপ্লেনেশন নেই। একটা ফুটবলার ফুটবল খেলবে না, একটা ফুটবলার ফুটবল নিয়ে কথা বলবে না, একটা ফুটবলার একটা দেশের ফুটবল চর্চার মধ্যেই ঢুকবে না, খালি এসে ছবি তুলবে, হ্যান্ডশেক করবে, গা ঘষাঘষি করবে, এই মোটামুটি মাও সেতুং এর মতো দেখতে একটা একটা মূর্তির উন্মোচন করবে। এই রকম ছেলে খেলা ইউ আর প্লেইং অন একটা মব ফ্রেন্সি। যে মব ফ্রেন্সির বশবর্তী হয়ে কেউ 20,000 টাকার টিকিট কেটেছে, সেই মব ফ্রেন্সির জন্যই সে চেয়ারটা ছুঁড়ে ওখানে গিয়ে কত হাজার চেয়ার ছুঁড়ে ফেলে জমিতে ফেলেছে। তার তার মধ্যে তো আশ্চর্য কিছু নেই, কারণ তুমি তো মানুষের চিন্তা ভাবনা বা রেশনাল থটের কাছে অ্যাপ্লাই করোনি। তুমি তো মানুষের মধ্যে একটা চূড়ান্ত টক্সিক হুল্লোড়বাজ মনোভাবের প্রতি অ্যাপ্লাই করেছো। যখন সেই পজিটিভ হুল্লোড়বাজ তোমায় 20,000 টাকা দিয়ে দিয়েছে, আর যখন তুমি তাকে মেসিকে না দেখিয়ে একে তাকে দেখালে, তখন সে চূড়ান্ত রাগ করে চেয়ারগুলো ছুঁড়ে ফেলেছে। বাট মাইন্ড ইউ, অন আ সিরিয়াস নোট, কলকাতায় ব্যাপারটা একেবারে একটা পাবলিক। তোমরা আজকে সারা ভারতবর্ষের লোক সেই আরজি করের রাত জাগো আন্দোলনের কটা লাইভ টেলিকাস্ট দেখেছিল আমি জানি না, কিন্তু কলকাতার এই যে জমে থাকা যে বিক্ষোভ, সেটা আজকে সেখানে প্রকাশ পেল। বাট রিমেম্বার ওয়ান থিং, যে আমি আমার বন্ধু বান্ধব এবং সাংবাদিকদের মধ্যে যে কথাবার্তা বলেছি, আজকে যারা হুজুক এবং হুল্লোড়ে মেতে আজকে হায়দ্রাবাদের স্টেডিয়াম ভরিয়ে, মুম্বাই স্টেডিয়াম ভরিয়ে, দিল্লির স্টেডিয়াম ভরিয়ে আজকে যারা গেছিলেন হাজার হাজার টাকা খরচা করে, প্রত্যেকের মনে এই যে তুমি যদি কলকাতা প্লাস মুম্বাই প্লাস ব্যাঙ্গালোর প্লাস এটাকে অ্যাড করো, যে প্রায় 1,15,00,000 লোক, 1,15,20,000 লোক যে গেছিলেন, তাদের মনে, তারা হুল্লোড়ের পিছনে তাদের মধ্যে একটা অসন্তোষ, তাদের ধিক্কার, আর তাদের কন্ডেমনেশন অফ দিস ভিআইপি কালচার, আর ওর পিঠ চাবড়ানোটা, এটা কিন্তু একেবারে ক্রুড এবং নগ্নভাবে সমাজের সামনে এসে দাঁড়ালো। ও যে এই যে টিকিটের প্রাইজিং একদম বহুমূল্য, এই যে টিকিট, বিভিন্ন এই অর্থ সম্পর্কিত বিষয়গুলো রাজ্য সরকারের কি কোনো নজরদারি ছিল না? রাজ্য সরকারের বহু আগে সেন্ট্রাল গভর্নমেন্টের নজরদারি ছিল না কেন? আজকে আমরা যদি একটা মানে তুমি হার্ট পেট নাক মুখ কোনো একটা কনফারেন্স করতে চাও, দুটো বিদেশি লোককে আনতে চাও, তোমার 22 রকমের তার পারমিশন লাগে। তো তুমি বলতে চাও তুমি রাজ্য সরকারের আগে কেন্দ্রীয় সরকারের জানা ছিল না? কেন্দ্রীয় সরকার জানেন না যে 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 দেশে বসে আছেন, সেই দেশ এখন হামাগুড়ি দিয়ে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত দেশে ওঠার চেষ্টা করছে? যে আমার দেশে যেখানে একটা যে মানুষ, যে মধ্যবিত্ত মানুষের, সে ঘুরিয়ে বাড়িয়ে মাসে 20,000 টাকা আয় করে, তাকে দিয়ে আমি 30,000 টাকা টিকিট কাটাচ্ছি। এটা কি ধরনের ইভেন্ট ছিল? তুমি যদি একটা সেই একেবারে সেই বিলিয়নের মিলিয়নেররা কোনো হোটেলের 5 তারা হোটেলের মধ্যে কেউ মেসিকে বিয়ে বাড়িতে নাচতে নিয়ে এসছে, মেসি সেই বিয়ে বাড়িতে আমন্ত্রিত গেস্টদের সামনে নেচেছেন, বা কেউ কোনো একটা সিলেক্ট 5 স্টার হোটেলে তুমি হয়তো 500টা লোককে ডেকে 5 কোটি টাকা টিকিট বিক্রি করতে পারে। দোজ আর সিলেক্টেড ইভেন্টস, তার মধ্যেও অবসিনিটি আছে, তার মধ্যেও একটা 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 সামাজিক ইন্ডিফারেন্স আছে। কিন্তু তুমি স্টেডিয়াম ভর্তি করে তোমার দেশের সাধারণ ছেলে মেয়ের একটা পপুলারিটি, একটা হুজুক, একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে তুমি একটা দস্যুর মতো তুমি এইভাবে ক্যাপিটালাইজ করলে, যে এবং এমন এমন ইভেন্ট করলে
যার সঙ্গে খেলাধুলোর বাই আ লং শট কোনো সম্পর্ক নেই। এটা তো অবিশ্বাস্য। কোথায় খেলাধুলো? খেলাটা কোথায়? ফুটবলটা কোথায় হলো এখানে? আমি তো বুঝতে পারলাম। ওয়ের দ্য হেল ইজ ফুটবল? দেখো, পুলিশের ভূমিকাটা আমার কাছে একটা ডিপার কোয়েশ্চেন। কেন জানো তো? তুমি যদি 1967 সাল থেকে হিসেব করতে শুরু করো এই 2025 অব্দি, এই মোটামুটি কম বেশি তোমার প্রায় 60-65 বছরের মধ্যে কলকাতাতে সেই সম্ভবামী যুগে যুগের মতো এটা 7 বার না 8 বার যেখানে মেগা ক্রাউড ডিস্টারবেন্স, একটা বিরাট গ্যাদারিং এর মধ্যে এরকম উচ্ছৃঙ্খলতাটা হলো। আর প্রতিবার, এখন 67র রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকে নেই, কিন্তু প্রতিবার থ্রু পলিটিক্যাল হিস্ট্রি তোমার কতগুলো কমন এলিমেন্ট আছে। প্রথম হচ্ছে যে ইনএফিশিয়েন্ট অর্গানাইজেশন। কেউ অর্গানাইজাররা একেবারে ক্যাবলা, না হলে করাপ্ট, না হলে দুটোই। তার মধ্যে হচ্ছে পলিটিক্যাল পান্ডামো বা পলিটিক্যাল দাদাগিরি। যত যুগ গেছে এবং যত আমরা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে পা বাড়িয়েছি, তত পলিটিক্যাল পান্ডামিগুলো আমাদের বেড়েছে। আর কিন্তু কমন এলিমেন্ট কি? পার্টি পাল্টেছে, নেতা পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছে, ক্রীড়ামন্ত্রী পাল্টেছে। কমন এলিমেন্ট হচ্ছে যে পুলিশকে একেবারে কান ধরে মাথায় চাটি মেরে পুলিশকে আমি কাজ করতে দেব না। পুলিশকে আমি 90% অফ দ্য টাইম নিজের একটা পার্সোনাল খানসামার মতো ট্রিট করব। আর যখন আমার দৌরাত্ম্য, যখন আমার করাপশনের জন্য ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে, তখন আমি পুলিশ 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 বলে মরা কান্না কাঁদবো। এবং পুলিশ আজকে কোনো জায়গাতেই, এক একটা পুলিশের ছেলে মেয়ে, এক একটা পুলিশের সিনিয়র অফিসার, তাদের যা ক্ষমতা, তারা তাদের ক্ষমতা, বিবেক, বুদ্ধি, বিচার, তারা ওই গান্ধারীর আবেদনের মতো তারা চোখে পট্টি পেরে ঘুরে বেড়ায়। সেই লোকগুলোর, সেই ছেলে মেয়েগুলোর জীবনে কোনো গতি নেই। তাদের ওই প্রভুর দয়ার মধ্যে তাদের বেঁচে থাকতে হয়, তাদের পোস্টিং হয়, উন্নতি হয়, অবনতি হয়। সেটা তারা জানবেন। এখন শোনো, কথাটা হচ্ছে আমার এবং তোমার যদি পুলিশের রোল নিয়ে একটা আক্ষেপ থাকে এবং বিভিন্ন বিরোধী দল, ধরো আজকে এটা হয়েছে বলে আজকে সাধারণ মানুষ, আজকে আমরা বলছি, অপোজিশন পার্টিরা বলছেন, প্রত্যেকটা অপোজিশন পার্টিকে বলি, সেটা আজকে তৃণমূল সরকারে আছে, বিজেপি বলছে, সিপিএম বলছে, কংগ্রেস বলছে। তুমি কি জানো কোনোদিন সিপিএম, বিজেপি, কংগ্রেস কোথাও উঠে দাঁড়িয়ে বলেছে যে আমরা নেক্সট পার্লামেন্টে পুলিশ রিফর্ম বিলটা পাস করতে চাই? যে পুলিশ রিফর্ম বিল পাস করলে পুলিশ অ্যাকচুয়ালি নিরপেক্ষভাবে বেশ খানিকটা কাজ করতে পারবে? আমি তুমি সেটা হতে দেব না, আমাদের বিরোধীরা হতে দেবে না। কেন হতে দেবে না? কারণ আজকে তো এ টপকালে বি তারপরে দলে আসবে, এবং সেও সেখানে আজকে হয়তো তৃণমূল পুলিশকে কান ধরে ব্যবহার করছে। এটা এটা হচ্ছে রেপিটেশন অফ হিস্ট্রি। এই যে অর্গানাইজেশন রীতিমতো কলকাতায় একটা ম্যাসাকার হলো। শতদ্রু দত্তের অর্গানাইজেশনই আমরা দেখলাম হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই যেটা করে দেখাতে পারলো। কলকাতার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হলো। শতদ্রু দত্ত কি একাই, নাকি এর পেছনে আরো অন্য কেউ রয়েছেন যারা এই তুমুল প্রোগ্রাম? আমার আমার মানে কৌতূহল ব্যাপারটা খুব কম। যখন চোখের সামনে একটা উগ্র অনাচার দেখি, তোমরাও যেরকম আপসেট হও, আমি অত আপসেট হই। যেটুকু অনেক দিন আগে শতদ্রু দত্তের সম্বন্ধে কোনো একটা সোশ্যাল ফাংশন বা কোথাও শুনেছিলাম, এবং তার চারিপাশে যারা ঘুরে বেড়ায় তাদেরও কিছু কিছু লোকের সঙ্গে কথাবার্তা হয়েছিল। কিন্তু তুমি মার্জনা করো যে শতদ্রু দত্ত ইজ এ লিলিপুট, ইজ আ কমপ্লিট পিগমি অর এ লিলিপুট কম্পেয়ার টু ওর চারপাশে যারা ঘুরে বেড়ায়। তাদের মধ্যে তাদের মধ্যে কেউ খেলেছে, আর কারো খেলার ইচ্ছে আছে, খেলতে পারে না। কেউ কোনো টিমে ছিলেন, কেউ কোনো টিমের মালিক, এবং তারা নানানভাবে ছলে বলে কৌশলে আজকে তারা বেশ জমিয়ে ওই হস্তিনাপুর না কোথায় যেরকম শকুনির পাশা খেলা হয়েছিল, তারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোর রক্ত জল করা পয়সাটাকে বাজি রেখে তারা এই রক্তে ভেজা পাশা খেলাটা খেললেন। এবং একমাত্র একমাত্র যাকে বললাম যে আমাদের বাঙালির তো দুর্ভাগ্যের মেঘ কাটছে না, একটাই দুর্ভাগ্য হলো যে জিনিসটা হলো সেই দিন কোনো প্রাণহানি হয়। আমাদের কবে 80 সালে আমরা যখন 15টা না 16টা ফুটবল প্রেমী ওই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে
বিদেশ বসনাকে ট্যাকলিং করলো, আর 16টা লোক মারা গেল। আমাদের আদিক্ষেতা অ্যাক্সেস, আমরা তার কোনো ইনভেস্টিগেশন করলাম কি করলাম না, আমরা কি করলাম, সেটাকে ফুটবল প্রেমী দিবস করে দিলাম। ওই রকম ফুটবল প্রেম যদি দেখতে হয় যে প্রেম হলেই 16টা করে লোক মারা যাবে, সে বড় মারাত্মক ব্যাপার। তো আমার মনে হয় না শতদূর, এটাকে এটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলে স্মোক স্ক্রিন। এখন শতদ্রু দত্ত অ্যারেস্টেড হয়েছে না প্রোটেকশন পাচ্ছে, দ্যাট ইজ আ সেপারেট বিজনেস। সেটা তোমরা আমার চেয়ে বুদ্ধিশুদ্ধি অনেক ভালো, তোমরা দেখবে। বাট দেখো, এর মধ্যে জিনিসটাকে ঘেটে ঘুটে তার সমস্ত নাড়ি নক্ষত্র বার করাটা, একটা দেশ, একটা সমাজ, একটা সোসাইটির তার রুচি, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার তার স্পোর্টিং কালচারের অসীম লজ্জা হওয়া উচিত যে সাধারণ মানুষকে ইনভলভ করে এই রকম একটা নিরর্থক একটা ইভেন্ট করা। কলকাতা যদি সাকসেসফুল হতো, ঘোড়ার ডিম কি প্রমাণ করতো? 162টা দেশ ফুটবল খেলে, তার মধ্যে আমরা 142 নম্বর। আমার দেশের প্রফেশনাল ফুটবলাররা আজকে আজকে তারা অর্ধভুক্ত হয়ে তারা আজকে স্টারভেশনের মধ্যে যাচ্ছে, কারণ 30 কোটি টাকা দিয়ে আমরা ফুটবল লিগ করতে পারছি না, যেখানে 250 কোটি টাকা দিয়ে, আজকে 1 কোটি টাকা দিয়ে আমরা হ্যান্ডশেক করছি, লক্ষ টাকা দিয়ে আমরা সেলফি তুলছি। একটা দেশের বিবেকের ব্যর্থতা এর থেকে বড় জায়গায় পৌঁছতে পারে না। দেখো, আমার মনে হয় যে আমাদেরও তো কিছু প্রতিষ্ঠান চালাতে হয়, কিছু কিছু, মানে অনেক ছোটখাটো ইভেন্ট আমরা যেটি করি, যে কথাটা, যে আমরা যদি সব জিনিসের একটা ওই যাত্রার যেরকম একটা উচ্চ কণ্ঠে একটা চড়া সুরে একটা যাত্রা শেষ হয়, হয় কেউ মারা গেল, কেউ কেউ কেঁদে ফেললো, কেউ ক্ষমা চাইলো, এটা যাত্রা পালা হচ্ছে না। প্রশ্নটা আজকে মমতা ব্যানার্জির অনেক উপরে যাচ্ছে। প্রশ্নটা যাচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রীকে ঘুরে যে সচিবালয়, তার সচিব আছেন, তার স্পেশাল অ্যাডভাইজার আছেন, তার অ্যাডভাইজারের অ্যাডভাইজার আছেন, তার চারিদিকে পুলিশ আছেন, পুলিশেরও পিতামহ আছে, তার প্রপিতামহ আছে। তো তারা কি চোখে ঠুলি দিয়ে বসেছিলেন? তারা প্রথমে জানতেন না যে তারা আজকে 20,000 টাকা বা 25,000 টাকা 50,000 টাকা টিকিট ব্ল্যাক করে একটা 1 ঘন্টার ইভেন্ট করতে চাইছেন, এবং সেই 1 ঘন্টার ইভেন্টের মধ্যে যদি পান থেকে চুন খসে, তাহলে সেখানে সেই কেরোসিন তেলে দেশলাই কাটিয়ে দেবার মতো অবস্থা হবে। তারা তো ক্রাউড ম্যানেজমেন্ট করে করে তারা তো একেবারে হিউজলি এক্সপিরিয়েন্সড পিপল। তাহলে কথাটা হলো যে ডাজ দি অ্যাডভাইজার গ্রুপ অফ দ্য চিফ মিনিস্টার, আজকে শুধু তুমি রাজীব কুমার যদি তার মধ্যে থাকো, রাজীব কুমারকে শো কজ করা হয়েছে, দ্যাট ইজ আ অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম। কে করছে তার কি উত্তর হবে সেটা অন্য কথা। ওই যে বললাম না, যে 65 বছরের মধ্যে এটা 7 নম্বর না 8 নম্বর। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা তখনই সম্পূর্ণ হবে যদি এর থেকেও আমরা বিন্দুমাত্র শিক্ষা না করি। আর একটা কথা বলে শেষ করব আজকে, যে মেসি কিন্তু ভারতবর্ষে একটা জিনিস করে দিয়ে গেছেন, এবং আমি যদি ভুল না হই, যে মেসি ভারতবর্ষের জেন জি জেনারেশনের মধ্যে অনেকগুলো কঠিন প্রশ্ন করে দিয়ে গেছে। এই কঠিন প্রশ্নগুলো ওই 1 লক্ষ টাকার হ্যান্ডশেকের বাইরে, 1 কোটি টাকার ওই কোলাকুলির বাইরে। এবং জেন জি আজকে যে দেশের 4-5টা শহরের মধ্যে আজকের আমাদের এই ডেমোক্রেটাইজ সোশ্যাল মিডিয়ার ইয়াং জেনারেশন, তারা চোখের সামনে যে একটা নগ্ন এক্সিবিশন অফ ওয়েলথ অ্যান্ড ভিআইপি কালচার দেখেছেন, আপনারা যারা ব্যুরোক্রেসি এবং পলিটিক্যালি যারা সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তারা সাবধান হন। কারণ এই যে ইভেন্টগুলো আপনারা করছেন, এই ইভেন্টে যেটা হচ্ছে, দ্য এক্সপ্লোসিভ বারুদটা একত্রে করা হচ্ছে। আজকের ছেলেমেয়েরা ভয় পায় না। আজকের ছেলে মেয়েদের যে আপনারা খেপিয়ে গেলেন, কলকাতায় যদি খেপানোর ইন্ডেক্সটা 10-এর মধ্যে 11 হয়, প্রত্যেকটা জায়গা, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, এভরি অডিয়েন্স প্রেজেন্ট, তারা ধিক্কার জানিয়েছেন এরকম এক্সিবিশন অফ ভিআইপি কালচারকে। আমার মনে হয় মেসি তার অজান্তে
ভারতবর্ষের জেনজিকে সেন্সিটাইজ করে গেলেন। পলিটিক্যাল শ্রেণী সাবধান হন।